আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন আলু সংবাদ শিরোনাম। পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের জলসাকে কেন্দ্র করে হামলায় 3টি মামলা, হত্যাসহ হামলাগুলোতে 23 জন গ্রেফতার। কারাগারে নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে বলে বিএনপির অভিযোগ, জনগণ সরকার পতন ঘটবেই বলে মন্তব্য। তুরস্ক সিরিয়া সীমান্তে ভূমিকম্পের 1 মাস, ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে এখনো রাস্তায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেলের অ্যাগ্রো অ্যাওয়ার্ডে ভূষিত 12 ব্যক্তি ও প্রতিষ্ঠান, আজীবন সম্মাননায় ডক্টর এম.এ. হামিদ মিয়া। সভ্যতার অস্তিত্বের স্বার্থে বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের তাগিদ, বন্যপ্রাণী পাচার বন্ধে আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ। এবং চট্টগ্রামের ওয়ানডেতে শুরুতে 2 ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ, শান্ত মুশফিকের সেঞ্চুরির পার্টনারশিপ ও জোড়া হাফ সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ার প্রত্যাশা। কুয়াশায় সাল চুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউব চ্যানেল ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। আহমদিয়া মুসলিম জামাতের সালানা জলসাকে কেন্দ্র করে হামলার ঘটনায় পঞ্চগড় সদর থানায় 3টি মামলা হয়েছে। একটি মামলা করেছে আহমদিয়া মুসলিম জামাত এবং অন্য দুটি করেছে পুলিশ। পুলিশের উপর হামলা, সরকারি সম্পদ নষ্ট, পুলিশের গাড়ি ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে পুলিশ মামলা দুটি করে। হত্যা মামলা সহ এসব মামলায় 23 জনকে গ্রেফতার করা হয়েছে। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। পঞ্চগড়ের আহমদনগর, শালসিঁড়ি ও সোনাচান্দি এই 3 গ্রামে আহমদিয়া মুসলিম জামাতের প্রায় কয়েক হাজার মানুষের বসতি। শুক্রবার তাদের সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এই গ্রামগুলোর মানুষ এখন প্রায় নিঃস্ব। পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত র্যাব, পুলিশ, বিজিবি মোতায়েন থাকলেও অনেক পরিবারের নারী সদস্যরা নিরাপদ আশ্রয়ের খোঁজে নিজ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। হঠাৎ দেখি পশ্চিমে আগুনের কুণ্ড উঠছে, তারপর 2-4 জন দেখি আমার বাড়িতে অগ্নি উত্তাল তরঙ্গে জ্বলতেছে, আশেপাশে কেউ। প্রায় 140 থেকে 150টি বাড়ি পুড়ে একবার ছারখার করে দিয়েছে লুটতরাজ। এর মধ্যে আমার 2টি বাড়ি ছিল। নীরবে সহ্য করে গেছি, তারা নগ্ন উল্লাসে তাদের যা ইচ্ছা তা করছে। আহমদিয়া মুসলিম জামাতের মুসল্লিরা বলছেন, হামলাকারীরা আবার উল্টো তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। যে কাদিয়ানীরা নাকি তাদের ভাষায় মুসলমানদের বাড়ি ঘরে আগুন লাগিয়েছে, এটা যেমন মিথ্যা কথা। একইভাবে আমরা শুনতে পাচ্ছি বা কিছুটা আমাদের কাছে খবর এসছে যে কয়েকটা বাড়ি তারা খালি করছেন, মানে সাধারণ মুসলমানদের বাড়িঘর খালি করিয়েছেন এবং হয়তো নিজেরাই সেখানে আগুন লাগিয়ে আমাদের উপর একটা গুজব ছড়ানোর চেষ্টা তারা করতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এরই মধ্যে হত্যা মামলা হয়েছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ঘটনায় অলরেডি কাদিয়ানী সম্প্রদায়ের যে ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে সেটা মার্ডার কেস হয়েছে এবং সরাসরি মামলার সাথে জড়িত ভিডিও ফুটেজ দিকে 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি, তারা স্বীকারও করেছে। পরিস্থিতি শান্ত আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। আপনার পুলিশ, বিজিবি, র্যাব, প্রশাসন সবাই একসাথে কাজ করছে। পঞ্চগড়ে উদ্ভূত পরিস্থিতির জন্য বিএনপি জামাতকে দায়ী করছেন রেলমন্ত্রী। আর আমরা মনে করি এই ঘটনা ঘটেছে সম্পূর্ণ বিএনপি জামাতের যে রাজনৈতিক ছত্রছায়ায় তৌহিদি জনতার নাম করে তারা এই ঘটনাগুলি ঘটিয়েছে। এটা বিএনপি জামাতের তথাকথিত ধর্মের আড়ালে তারা তাদেরই তৎপরতার একটা অংশ। হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। সাদিয়া ওমর, চ্যানেল আই। তুরস্ক সিরিয়া সীমান্তে ভূমিকম্পের 1 মাস আজ। শক্তিশালী ভূমিকম্পে দুদেশে 50,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আর ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ। ঘরবাড়ি হারিয়ে এখনো রাস্তায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। ভূমিকম্পের আতঙ্কে তুরস্ক সিরিয়ার মানুষের বর্তমান পরিস্থিতি নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। বিধ্বংসী ভূমিকম্পের 1 মাস পার হলেও এখনও অনিশ্চয়তায় তুরস্ক সিরিয়ার সীমান্তবর্তী মানুষ। ভয়াবহ ভূমিকম্পে স্বজনদের পাশাপাশি সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বেঁচে যাওয়া মানুষ। বাড়ির ধ্বংসস্তূপ থেকে ফার্নিচারের ভাঙা অংশ বের করে নিয়ে এর পাশেই
তাঁবুতে আশ্রয় নিয়েছেন অনেকে। শক্তিশালী ভূমিকম্পে 15 লাখের বেশি মানুষ এখনও গৃহহীন অবস্থায় রয়েছেন। তুরস্কের দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লাখ লাখ মানুষ অন্য এলাকায় সরে গেছেন। ওই শহরগুলো থেকে অন্য অঞ্চলে যেতে ফ্লাইট এবং ট্রেনের টিকিটও বিনামূল্যে দিচ্ছে তুরস্ক সরকার। তবে অনেকেই নিজের প্রিয় শহর ছেড়ে যেতে রাজি নন। শক্তিশালী ভূমিকম্পে 1,60,000-এর বেশি ঘরবাড়ি বিধ্বস্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বেশিরভাগ মানুষ এখনও খাবার এবং আশ্রয় সংকটে, আর নিরাপদ আশ্রয় পাওয়া নিয়ে সংশয়ে তুরস্কের মানুষ। ইউনিসেফ জানিয়েছে, ভূমিকম্পের ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ শিশু। তাহলে আর কতদিন অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে? এমন প্রশ্ন মনে নিয়ে বেঁচে আছেন ভূমিকম্পে নিঃস্ব হওয়া তুরস্ক সিরিয়া সীমান্তের মানুষ। সাবরিনা হাসান, চ্যানেল আই। পেশা হিসেবে কৃষি এবং কৃষককে মর্যাদাবান করায় চ্যানেল আই এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড বিজয়ীরা। করোনাকালে কঠিন সময়, এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্টি হওয়া বৈশ্বিক সংকটেও বাংলাদেশের কৃষকরা হার মানেনি। খাদ্য নিয়ে গোটা জাতিকে দুশ্চিন্তামুক্ত রাখা এই বীরদের মধ্য থেকে 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে চ্যানেল আই। পদকজয়ীদের অনুপ্রাণিত করেছেন কৃষিমন্ত্রী। রিজভি নাজের রিপোর্ট। খুবই অভিভূত এই পুরস্কারটা পেয়ে। আজকে কেন আমি দাঁড়াইতে পারলাম, এটা কৃষকের জন্য একটা সাফল্য, আমার জন্য না, সারা বাংলাদেশের কৃষকের জন্য সাফল্য। আমি সবাইকে বলতে চাই যে কৃষক হয়ে এই সোনারগাঁ মতো হোটেলে আসা যায়, এত বড় বড় মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলতে পারা যায়, এর চেয়ে বড় আর কিছুই পাওয়ার আর থাকে না। আমি সত্যি আজকে খুব খুশি, আসলে কি বলবো আমি জানি না। এখানে আসে অনেক ধন্যবাদ দিয়েছি আপনাকে, আমি খুব খুশি হয়েছি। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 8ম আয়োজনের বিজয়ীদের এই তৃপ্তির গল্প স্বাধীনতার পর বাংলাদেশের সেরা অর্জন। এই পলিমাটির একজন সন্তান হিসেবে গর্বিত হওয়ার সেরা অনুষঙ্গ। বছরের সেরা কৃষক নির্বাচিত হয়ে সম্মাননা নেন রাকিবুর রহমান টুটুল এবং হোসনে আরা রহমান। সেরা সংগ্রামী কৃষক যৌথভাবে আব্দুল বাসির বদু ও কল্লোল রায়। সেরা সংগ্রামী নারী কৃষক যৌথভাবে সুরাইয়া ফারহানা রেশমা ও শাপলা ইয়াসমিন। পরিবর্তনের নায়ক হজরত আলী। জুরি স্পেশাল ডক্টর চাষি ইনকর্পোরেশন। সেরা কৃষি প্রতিষ্ঠান এয়ার মালিক সিডস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প এবং দুর্যোগ মোকাবেলায় সেরা কমিউনিটি কাজিরপুর দেয়ার গ্রামবাসী। আজীবন সম্মাননায় ভূষিত হন ডক্টর এম এ হামিদ মিয়া। পূর্বপুরুষের পেশা কৃষি এবং কৃষককে সম্মানিত করার এই কাজটি আগামীতেও চালিয়ে নিয়ে যেতে চায় চ্যানেল আই এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আমরা যে তাদেরকে সম্মানিত করছি, হয়তো এটার একটাই অর্থ হতে পারে যে আসলে আমরা নিজেরাই সম্মানিত হচ্ছি। আজকে যারা পুরস্কার পেলেন এখানে রয়েছেন যারা, তাদেরকে অনেক অভিনন্দন। যে পুরস্কারের জন্য কেউ কাজ করে না, কিন্তু পুরস্কার আরেকটু উৎসাহ দেয়, আরেকটু উদ্দীপনা দেয় এবং নিজের মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহস দেয়, শক্তি দেয়। আমরা প্রায় 3 মাস টানা ক্যাম্পেইন করার পর আমরা একটা নির্দিষ্ট জায়গায় এসে একটা জুরি বোর্ড আমরা গঠন করেছিলাম। সেই জুরি বোর্ডের মাধ্যমে অনেক বিচার বিশ্লেষণ করে আমরা এদেরকে এনেছি। যুগ যুগ ধরে আমাদের দেশ অনেক ধরনের প্রতিকূলতা সম্মুখীন হয়েছে, কিন্তু বাংলাদেশ প্রত্যেকবারই ঘুরে দাঁড়িয়েছে। এর অন্যতম প্রধান শক্তি হচ্ছে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। 11ই ফেব্রুয়ারি আমাদের শাইখ সিরাজ ভাই একটা ডকুমেন্টারি করেছেন। কেউ বিশ্বাস করবে না যে প্রধানমন্ত্রীর বাসভবনে এই ধরনের কৃষিকাজ সম্ভব। এটা একটা অসম্ভব একটা কাজ করেছে। এটাতে বোঝা যাচ্ছে ওনার পার্সোনাল কমিটমেন্ট অ্যান্ড ট্রু লাভ ফর এগ্রিকালচার। কৃষিবান্ধব প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার যে কোনো মূল্যে কৃষককে সমর্থন দিয়ে যাবে বলে আশ্বস্ত করেন কৃষিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন যে কৃষিকে কত ভালোবাসেন তিনি, কৃষককে কত ভালোবাসেন, কেমন কৃষক দরদি, কৃষি দরদি, সেটি আমাদের এই শাইখ সিরাজ সাহেব যেভাবে এটা তুলে ধরেছেন, এত আন্তরিকতা,
এত মমতাবোধ দিয়ে মমতাময়ী মায়ের মতো তিনি কৃষিকে তুলে ধরেছেন। কৃষিকে সবাই আগে নিচু চোখে দেখত, চাষা গালিও ছিল, আমরা ছোটকালে শুনছি চাষার বাচ্চা, কিন্তু এই চাষার বাচ্চারা ইনশাল্লাহ আজকে পুরস্কার পাচ্ছে 5 লাখ, আজকে তারা এই সোনারগাঁয়ে এসে পুরস্কার নিচ্ছে। প্রায় 4 শতাধিক আবেদন থেকে বাছাই করে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন চূড়ান্ত করে জুরি বোর্ড। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, মানব সভ্যতার অস্তিত্বের স্বার্থে বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে। বন অধিদপ্তরে বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনায় বক্তারা এজন্য বন্যপ্রাণী পাচার বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ এবং আইন মন্ত্রণালয় সমন্বয়ের উপর জোর দিয়েছেন। আলিমান রাজা রিপোর্ট। গণসচেতনতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানানোর পাশাপাশি বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতের তাগিদ দেন বিশিষ্টজনরা। স্থানীয় জনগণকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ভালো বন্যপ্রাণী সংরক্ষণে অনেক ভালো আউটকাম পেতে পারি। আইনের প্রয়োগটা কিন্তু খুবই কঠিন এবং কঠোরভাবে করতে হবে, এবং সেই জায়গাটি আমরা কিভাবে করতে পারি সেটা কিন্তু আমাদের আলোচনায় আসতে হবে, এবং এইটা কিন্তু আমি বলবো মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কিভাবে করা যায় সেই জায়গাটি কিন্তু তৈরি করতে হবে। আমরা যত বেশি ছাত্রছাত্রীদের এবং তরুণদের সম্পৃক্ত করতে পারবো তাহলে কিন্তু সেখান থেকে আমরা একটা ভালো ফল পাবো। ইললিগাল ট্রেডিং যেটা হচ্ছে এবং বাংলাদেশে কিন্তু একটু এখন কম্পেয়ার টু আগের কথা যদি বলি কমেছে, কিন্তু তারপরেও কিন্তু হচ্ছে, কারণ সোনা চোরাচালানির মতন কিন্তু এই নানা ধরনের যে পার্টসগুলো আছে এই বন্যপ্রাণীর এবং তার সাথে শিকার, এই প্রাণীগুলো যদি না থাকে আমাদের পরিবেশ প্রকৃতির ইকোসিস্টেম যে ব্যালেন্স করছে এই বন্যপ্রাণীগুলো, সেটা কিন্তু একটা দুর্বিষহ জায়গায় চলে যাবে। সবচেয়ে বড় হলো যে কথাটি আমার কাছে মনে হয় যে ফরেস্ট ডিপার্টমেন্ট একটি সেপারেট মিনিস্ট্রি হওয়া উচিত। এই জীববৈচিত্র্যকে যে যদি এখনও যা আছে তা যদি ধরে রাখতে চাই আমাদের কিন্তু সবাইকে হাতে হাত মিলিয়ে একসাথে এগিয়ে আসতে হবে। মাত্র বন বিভাগের পক্ষে সারা বাংলাদেশে এই বন্যপ্রাণী সংরক্ষণের কার্যক্রমটি পরিচালনা করা এককভাবে কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য আপনারা যারা সকল স্তরের আছেন সকল স্তরের সহযোগিতা আমরা কামনা করছি। বন্যপ্রাণী সংরক্ষণে উদ্যোগ নেওয়ার পাশাপাশি সরকারের সবুজ বাংলাদেশ সৃষ্টির মনোভাব তুলে ধরে নানা পরিকল্পনার কথা জানান নীতি নির্ধারকরা। আমরা উন্নয়নও চাই, পাশাপাশি কিভাবে আমরা সচেতন থেকে এই যে আমাদের ক্ষয়ক্ষতি, বন্যপ্রাণীর ক্ষতি, বনের ক্ষতি, পক্ষান্তরে আমাদের ক্ষতি, সেই ক্ষতি যেন আমরা নিজেদের অজ্ঞানতা, অসচেতনতা, মূর্খতার কারণে আমরা যেন হারিয়ে না ফেলি, সেই জায়গাটুকু আমাদের বুঝতে হবে। যে বিভিন্ন রকম জীববৈচিত্র্যের আধার যে সমস্ত স্থানগুলো, সেইখানে আমার মনে হয় এই ধরনের প্রাণীদেরকে নিয়ে বিভিন্ন সংগঠন, প্রাণীদেরকে নিয়ে যে সমস্ত সচেতনতা আছে সেই সচেতনতা বৃদ্ধির জন্য দল গঠন করা এবং সাধারণ মানুষের মধ্যে সেটাকে প্রচার করা। মুকিত মজুমদার সাহেব যে বলেছেন ক্ষমতার সাথে মমতা, ক্ষমতার সাথে মমতা আসলে খুবই প্রয়োজন। আমরা যারাই ক্ষমতাসীন তাদের মমতাও নিয়েই বন্যকুল এবং বন্য প্রাণীকে, জলজ প্রাণীকে আমরা সংরক্ষণ করতে হবে। বিশ্ব বন্যপ্রাণী দিবসে এবারের প্রতিপাদ্য সকলের অংশগ্রহণ, বন্যপ্রাণী হবে সংরক্ষণ। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ। প্রথম দুটি জিতে ইংল্যান্ড এরই মধ্যে সেরেছে সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ফ্রুটিকা নিবেদিত সংগ্রহ 3 উইকেটে 152 রান।
চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে বাংলাদেশের ইনিংস। 17 রানে 2 ওপেনার লিটন ও তামিমকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছে মুশফিক ও শান্তর পার্টনারশিপ। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আরিফ চৌধুরী। আরিফ, আবারও বাংলাদেশের ইনিংস শুরুতেই চাপে পড়ল। এই উইকেট কত রানের টার্গেট ইংল্যান্ডকে দিলে খেলা জমবে বলে আপনি মনে করছেন? রিদিতা, আপনাকে ধন্যবাদ। যদি বলি যে এই সিরিজের 3টি ম্যাচে আজকে তৃতীয় ওয়ানডে চলছে এবং 3টি ম্যাচেই বাংলাদেশের ব্যাটিংয়ে বিশেষ করে টপ অর্ডারের প্রায় একই গল্প আমরা দেখেছি, অর্থাৎ শুরুতে উইকেট হারিয়ে বসা, দেন হচ্ছে মাঝ পথে ইনিংস বড় করতে না পারা। যে 1-2 জন ব্যাটসম্যান ইনিংসটাকে বড় করার দায়িত্ব নিয়েছেন তারা হচ্ছে মাঝপথে ইনিংসের দুর্পথে গিয়ে ইনিংস হারিয়ে ফেলা এবং শেষ দিকে আবারও চাপে পড়া। 3টা ম্যাচে আমরা একই চিত্র দেখেছি, আজও সেটি হয়েছে। 17 রানে 2 উইকেট পড়েছে, আপনি যেটি দর্শকদের বলছিলেন। যেহেতু চট্টগ্রামের উইকেট বরাবরই হচ্ছে ব্যাটসম্যানদের ফেভার করে, সেদিক থেকে আশা করা হচ্ছিল যে বাংলাদেশের টপ অর্ডার অর্থাৎ তামিম ইকবাল অথবা লিটন কুমার দাস তারা আজকে বড় ইনিংস খেলবেন এবং বাংলাদেশের ইনিংসটাকে অনেক বেশি স্মার্ট করবেন, কিন্তু দুজনই 17 রানের মধ্যে ফিরে গেছেন। দেন হচ্ছে 98 রানের একটা জুটি হয়েছে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তর। সেটিও আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শান্ত কীভাবে আউট হয়েছেন, রান আউটের শিকার হয়ে তিনি ইতিমধ্যে প্যাভিলিয়নে ফিরেছেন। এখন মুশফিক তার ইনিংসটাকে যত বড় করতে পারবেন নিশ্চয়ই ভিন্ন গল্প আমরা দেখতে পাবো। এবং আপনি জিজ্ঞেস করেছেন যে আসলে কত রান হলে বাংলাদেশের জন্য নিরাপদ। চট্টগ্রামের উইকেট সবসময় ব্যাটসম্যানদের ফেভারে, বারবার বলছি সে কথা, এবং নিশ্চয়ই 250 কম নয়, যে লড়াই জমাতে হলে 250 কম নয়। 250 করে তারপরে যত বাড়ানো যায়, অর্থাৎ 300 টার্গেট তো অবশ্যই রয়েছে। সব মিলিয়ে দেখা যাক আর কি বাংলাদেশের ব্যাটসম্যানরা ঠিক কত দূর বাংলাদেশি ইনিংসটা নিয়ে যেতে পারেন। একই সঙ্গে আপনারা দেখেছেন যে আজকে একজন লেগ স্পিনার তার ডেবু হয়েছে ইংল্যান্ড টিমে। কিছুটা পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশের বেস্ট 11-এও পরিবর্তন একটি রয়েছে। তাসকিনকে আজকে বিশ্রাম দেওয়া হয়েছে, তার পরিবর্তে এবাদত হোসেন দলে এসেছেন। তো সব মিলিয়ে প্রতিযোগিতামূলক একটি ম্যাচ আমরা হয়তো দেখব, কিন্তু তার আগে যে মূল কাজটি করতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের, অন্ততপক্ষে 250-র বেশি রান স্কোরবোর্ডে দিতে হবে। তো সব মিলিয়ে এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ রিদিতা। আরিফ, ধন্যবাদ আপনাকে। অশোক লেল্যান্ড রিফাদ অটোস লিমিটেড বিরতি নিচ্ছি। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরও জানিয়ে ফিরব। ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ইতিহাসের সেরা জয় পেল সংবাদে। সিরাজগঞ্জের তারাস ও বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোট 5 জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জের তারাসে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী 3 কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন বেলকুচি উপজেলার ধুল গাগরাখালী গ্রামের আলমগীর হোসেন, রাজশাহীর পুঠিয়ার নন্দনপুর গ্রামের সুজন এবং সিয়াম আহমেদ। পুলিশ জানিয়েছে নিহতরা সবাই নাটোর সিটি কলেজের ছাত্র। বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাকের পেছনে মাছ বোঝাই ট্রাকের ধাক্কায় 2 ট্রাকের 2 সহযোগী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন খুলনার বাস্তহারা কলোনি নূর হোসেনের ছেলে ইমন হাসান, অপরজনের পরিচয় পাওয়া যায়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও কিডনি দিবসকে ঘিরে 15 দিনের ফ্রি চিকিৎসা ক্যাম্প নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ইনসাফ পারাকা হাসপাতাল। ইনসাফ পারাকা কিডনি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার এম ফখরুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা 21শে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ডক্টর মনোরঞ্জন ঘোষাল এবং বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফিরোজ খান। ইন্ডি ক্যাফে গ্লোবাল, সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে সিটি লেভেল কোঅর্ডিনেশন কমিটির প্রথম সভা হয়েছে। রোববার নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই সভা হয়। এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শরীফুল ইসলাম বাবু, কমিটির সদস্য সচিব ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ডক্টর এবিএম শরীফুদ্দিন, কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব সহ অন্যরা। এই সময় বক্তারা রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে মহানগরীতে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করার আহ্বান জানান। নিটল টাটা, কৃষি সংবাদ।
ভোলার বোরহানউদ্দিনে পেয়ারা বাগান করে সফল হয়েছেন এক কৃষক। গত বছর বল সুন্দরী জাতের কুল আবাদ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এবার পেয়ারা বাগান করে আরো অনেক বেশি লাভবান হয়েছেন ওই উদ্যোক্তা। ভোলা থেকে হারুন রশিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চাষী মাইনুদ্দিন হাওলাদার মফিজ 3 বছর আগে নাটোর থেকে থাই 5 জাতের পেয়ারার চারা নিয়ে আসেন। এরপর 5 একর জমিতে 4,500 পেয়ারার চারা রোপণ করেন। পরিচর্যার পর 10 মাসের মাথায় ফল আসতে শুরু করে। বাজারে 50 টাকা 55 টাকা কেজি আমি বিক্রি করতে পারতেছি। 5 একর জমি থেকে প্রতি মাসে আমি 70-80 হাজার টাকা মানে লেবার কষ্ট দিয়ে আমার আয় থাকে। 3 লাখ 3.5 লক্ষ টাকা এমন খরচ হয়েছে। সবকিছু দিয়ে টিয়ে এরপর 8-10 লক্ষ টাকা আমি লাভবান আছি এই গত 2 বছরে। মফিজের বাগান থেকেই পেয়ারা কিনে নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা। প্রতিদিনই যেই পেয়ারা ছেড়ে দেয়, এই পেয়ারা ছেড়ার পাশাপাশি আমার যে একটা টাকা দেয়, এই টাকা দিয়ে আমি আমার বাবা মাকে নিয়ে খাইতে পারি, প্লাস পড়াশোনার খরচও চালাইতে পারি। সুন্দর ফলন ফলাইছে, আমার দেখে অনেক সন্তুষ্ট। এমনকি আমি আগামীতে এই বাগান করার জন্য ইচ্ছুক, এমন করব। এ অঞ্চলে পেয়ারা একটি সম্ভাবনাময় ফল। যে কেউ পেয়ারা বাগান করতে চাইলে তাকে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। আমরা এই বাগান চাষিকে বিশেষ করে জৈব সার বেশি বেশি প্রয়োগ করার পরামর্শ দিচ্ছি এবং অন্যান্য যে সারগুলো রয়েছে সেগুলো সুষম মাত্রায়, বিশেষ করে রাসায়নিক সারটা সুষম মাত্রায় প্রয়োগ করার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। এখানকার পেয়ারা মিষ্টি ও খেতে সুস্বাদু, চাহিদাও রয়েছে অনেক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। সকলের অংশগ্রহণ, বন্যপ্রাণী হবে সংরক্ষণ প্রতিপাদ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন হয়েছে। বন্যপ্রাণী রক্ষার প্রতিশ্রুতির মধ্য দিয়ে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। প্রতিনিধি পাঠক তথ্য ভিডিওচিত্র আলিমান রাজি রিপোর্ট। কক্সবাজারে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে বন বিভাগের সুফল প্রকল্প ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় আলোচনা সভা করেছে উত্তর বন বিভাগ। বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম। সভায় বন্যপ্রাণী রক্ষায় সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়। লক্ষ্মীপুরে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ। পরে জেলা প্রশাসন, উপকূলীয় বন বিভাগ লক্ষ্মীপুর ও নোয়াখালী যৌথ উদ্যোগে আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই, আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃগৃহে, যার যেখানে আবাস থাকে সেখানে যদি আমরা থাকতে দেই, বিরক্ত না করি, তাহলে আমাদের জন্য কিন্তু কল্যাণ বয়ে নিয়ে আসার কথা। প্রকৃতিতে প্রত্যেকেই উদ্ভিদ, প্রাণী, মানুষ, প্রতিটা প্রাণী আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। বিশ্ব বন্যপ্রাণী দিবসে ময়মনসিংহে বন বিভাগের আয়োজনে আলোচনা সভা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা আনামা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও ফরেস্ট রেঞ্জার ছমা রিদওয়ানুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর এম এ হাশেম। রাজশাহীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী। বিভাগীয় বন কর্মকর্তা আহমদ নিয়ামুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলিমাল রাজি, চ্যানেল আই। এবারে খেলার খবর।